তাহলে আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আজকের গল্প, আজকের ঘটনাগুলো আমি কিন্তু প্রত্যেকটাই কালো জাদুর ওপর ঘটনা নিয়ে এসেছি। আজকে 3টে ঘটনাই কালো জাদুর ওপর, ঠিক আছে? তা প্রথম যে ঘটনাটা আমাকে বলেছেন, আমি তাকে দিদা দিদা করি। তার পরিবারে, তার জীবনের এক মর্মান্তিক কালো জাদুর প্রভাবে তার জীবনটা কিভাবে, তাদের জীবনটা কিভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায়, তাদের কতটা এই বয়সে এসে শোক পেতে হয়, সেই ঘটনাটাই আমি বলছি। তা এবার যখন এই ঘটনাটা হচ্ছে লুধিয়ানার ঘটনা, পাঞ্জাবের লুধিয়ানার। তখন ওই দিদা দাদু তার ছেলে, একটাই ছেলে থাকতো হচ্ছে লুধিয়ানার, পাঞ্জাবের লুধিয়ানায়। দাদু এয়ারফোর্সে কাজ করত এবং দিদা ছিল একটা স্কুল টিচার, ঠিক আছে? আর দিদার যে ছেলে, সেই ইঞ্জিনিয়ারিং পাশ করে সে চাকরি করছে একটা নামকরা এমএনসি কোম্পানিতে, ঠিক আছে? এমএনসিতে ওখানে ওদেরই অফিসে কাজ করতে করতে ওদেরই একজন কলিগকে না খুব ভালো লেগে যায়, মেয়ে কলিগকে। তা যেহেতু মানে এদের কি হয়, একটু পাঞ্জাবি বা নন বেঙ্গলিদের মধ্যে আছে একটু কাস্টের প্রবলেম। অনেকে চেষ্টা করে যে এখানে কাস্ট একটু মানে নিজেদের মধ্যে, যেমন ব্রাহ্মণরা চেষ্টা করে ব্রাহ্মণের ইয়েতে। এখন অনেকটা চেঞ্জ হয়েছে, কিন্তু ওই গ্রামের দিকে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এইসব দিকে বলো তো কাস্ট প্রবলেমটা এখনো রয়ে গেছে, ঠিক আছে? তা এবার আমি শুরু করছি ঘটনাটা। তা যখন ওই দাদাটি, আমি দাদু দিদার ছেলে মেয়েকে কাকু কাকিমাই বলি, ওই কাকু যখন চাকরি করতো এমএনসিতে, তা তখন ওই কাকিমার সাথে আলাপ হয়। এবং যেহেতু বললাম কাকুরা একটু নিচু এবং ওই কাকিমারা ছিল উঁচু জাতের, সেহেতু ওদের বাড়ি থেকে মানে দুই ফ্যামিলি থেকেই একটু দোনো করার চেষ্টা করে, ঠিক আছে? দোনো হয়। এবার আমি যখন ও মানে বাড়ি থেকে, মানে কাকিমার বাড়ি থেকে না প্রচন্ড চাপ দিতে থাকে, কিন্তু কাকু কাকিমারা মানে কাকুর মা বাবা, অর্থাৎ যাকে আমি দাদু দিদা বলছি, ওই দাদু দিদাও কিন্তু অতটাও কাস্ট নিয়ে ব্যাপারটা ছিল না, যে না অন্য কাস্টের লোককে বিয়ে করা যাবে না, মেয়েকে বিয়ে করা যাবে না, বা আমাদের কাস্টেই করতে হবে, অতটাও ছিল না। তবুও একটু আধটু ফ্যামিলির মধ্যে থাকতে গেলে তো সমস্ত ফ্যামিলিতেই রয়েছে যে আরো যারা লোকজন, তাদেরও আপত্তি থাকতে পারে। এরপর কাকিমার বাড়িতে ছিল হচ্ছে প্রচন্ড আপত্তি, ঠিক আছে? এমন পর্যায়ে চলে গেল, কাকিমাকে তো কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হলো, চাকরি থেকে, জব থেকে ছাড়িয়ে দেওয়া হলো, ঘরে বসিয়ে রাখা হলো, এবং দেনেন দেয়ার করলো হচ্ছে দেনেন দেয়ার ওরা চেষ্টা করছে যে কাকিমাকে বিয়ে দেয়া যায়। এবার কোনো উপায়ে সে প্রথমে তো কাকুর সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করতে পারছিল না আর কি। পরে ওদের যে কাজের লোক আছে, ওর ফোনের মারফতে উনি জানান যে পরশুদিন আমার বিয়ে ঠিক হয়ে গেছে এবং জোর করেই আমাকে দিচ্ছে, তোমাকে ছাড়া আমি কাউকে জীবন সঙ্গী করতে পারবো না, তুমি যদি না চাও আমাকে, তাহলে আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। তা এই কথা শোনার পর কাকু তখন ওর দাদু দিদাকে বলে, মানে ওর দাদু দিদা না, আমার যে দাদু দিদা, সেই দাদু দিদাকে বলে। তা দাদু দিদা বলে, একটা মেয়ের এইভাবে জীবন চলে যাবে, তুই নিয়ে আয়। তা ওই রাতের মধ্যেও কোনোভাবে কাকিমা ওই পরিচালিকার যে কাজ করতো গৃহকর্মী, সেই গৃহকর্মীর সহায়তায় ও কাকুর কাছে পালিয়ে আসে। এবং পরবর্তীকালে যখন ওরা জানায় যে কাকু কাকিমা বিয়ে করেছে, তখন কিন্তু ওর ফ্যামিলি একেবারেই মুছে যায়, ঠিক আছে? বলে তুই আমাদের জীবন থেকে মুছে গেছিস বা মরে গেছিস, কোনো যোগাযোগ রাখা যাবে না। তো ও সেইভাবে যোগাযোগ মেনটেন করছিল, ঠিক আছে? কাকু কাকিমা খুব ভালোভাবে, মানে কখনো দাদু দিদা বলছে যে আমাদের কোনোদিন ওই বৌমা
ইয়ে করেনি যে আমি ওদের নিজের মা বাবা নই বা শ্বশুর শাশুড়ি, বা আমরাও ওকে কোনোদিন ফিলিংস দিইনি যে ও আমাদের পরের বাড়ি থেকে এসছে বা পালিয়ে এসছে, অন্য কিছু করে এসছে, এরকম কোনো বুঝতে দিইনি। ও হচ্ছে, দিদা বলছে ও হচ্ছে আমার নিজের মেয়ে ছিল। ঠিক আছে, আমি যদি আমার ছেলের জন্য বা আমার জন্য কিছু কিনে, আমি কিন্তু বৌমার জন্য সেরকম কিনতাম। ঠিক আছে, এরপর বেশ কিছু বছর চলে যায়, বেশ ভালোভাবে ওদের দিন শুরু করে। কাকিমা আবার এমএনসিতে সরি আবার এমএনসিতে জয়েন করে। হ্যাঁ, দুজনের খুব ভালোভাবে, চারজনের সংসারে নতুন অতিথি আসে মেয়ে হয়ে। ঠিক আছে, এবার মেয়ে হয়। মেয়ের যখন প্রায় 6-7 বছর বয়স, একটু দেখে নি, হ্যাঁ 6-7 বছর বয়স, তখন উনি আবার জানতে পারেন উনি সেকেন্ড টাইম মা হতে চলেছেন। তা ওদের ফ্যামিলিতে তো খুব ইয়ে হয় আর কি, যে আবার দ্বিতীয়বার করে একটা বাচ্চা আসবে আমাদের ঘরে। খুব খুশির আনন্দ, খুশির বন্যা বয়ে যায় পুরো ফ্যামিলির মধ্যে। এরপরে কোনোভাবে হয়তো ও তলে তলে ওর মেয়ের বাড়ির লোক কিন্তু খবর রাখছিল। ঠিক আছে, যে ওরা কি করছে না করছে। যখন দেখলো, ও বলে রাখি, যখন তার আগে তলে তলে খবর রাখছিল। যখন দ্বিতীয় মেয়েটা হয়, দ্বিতীয় মেয়েটার বয়স যখন প্রায় 1 বছর, তখন ওরা একদিন সমস্ত তত্ত্ব ফত্ত ফুল ফল মানে ফল ফল নিয়ে ছেলের বাড়িতে আসে। ছেলের বাড়িতে আসার পর ওরা বলে যে আমরা ইয়ে করব, মানে তোমাদের মেনে নিচ্ছি, এত বছর হয়ে গেছে, নাতনিও হয়ে গেছে, তা তোমাদের মেনে নিচ্ছি, চলো বাবা একবার আমাদের বাড়ি চলো, ওখানেও আমরা কিছু রিসেপশন দিতে চাই। তো ওরা তখন খুব একটা রাজি হয় না। তারপরে ওর মা বাবা, মানে ছেলে দাদু দিদা বলে না, তো শ্বশুর শাশুড়ি যখন চাইছে, ওর নিজের দাদা আছে, দাদা বৌদি এসছে, ভাই এসছে, তুই এটা না ইয়ে করতে পারিস না। ঠিক আছে, ওরা তো ওদের বাড়িতে যায়, খুব আনন্দে দিন কাটতে থাকে। কিছুদিন যাওয়ার পর থেকেই ওর মা বাবা বলতে শুরু করে, এই তোদের তো 2টো মেয়ে হয়েছে, 2টো মেয়েতে কি হবে, আমাদের একটা অলাদ চাই, অলাদ না হলে মানে ছেলে না হলে বংশ রক্ষা কি করে হবে, মানে ওইদিকে তখনও ওরকম ছিল, তো কি করে বংশ রক্ষা হবে, তা তোরা আর একটা পেয়দা কর, আমাদের যা আছে সবই তো তোদের নিজেরাও এত ভালো চাকরি করিস, তোর শ্বশুর বাড়িতেও টাকা পয়সা আছে, আর একটা নিলে কোনো অসুবিধা নেই। এটা না মানে যেতে যেতে মেয়েটার ওপর যথারীতি মেন্টাল টর্চারে পরিণত হয়ে গেছিল ও মেয়েটির মা বাবার কাছ থেকে, মানে কাকিমার মা বাবার কাছ থেকে, যে তোকে ছেলে নিতেই হবে, ছেলে না নিলে চলবে না, এরকম চলতে থাকে। এই চলতে চলতে বেশ কিছুদিন এরকম যাওয়ার পর, যখন ছোট মেয়েটার 2 বছর বয়স হয়েছে, তখন থেকে হঠাৎ করে ও খেয়াল করতে থাকে যে বৌমার মধ্যে একটা অস্বাভাবিক রকমের পরিবর্তন। ঠিক আছে, অস্বাভাবিক রকমের পরিবর্তন। কি পরিবর্তন? যে মেয়ে মানে কাকিমা হচ্ছে মেয়ে দুটো অন্ত প্রাণ ছিল, সে হচ্ছে চোখের মণি। ঠিক আছে, মেয়ের চোখের মণি। মেয়েরা সেই মেয়ে দুটোকে দেখতে পারতো না। হঠাৎ করে বরের সাথে অকারণে স্বামী স্ত্রীর মধ্যে খুঁটিনাটি ঝগড়া ঝামেলা হতেই থাকে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কাকুর সাথে কাকিমা প্রচন্ড রকমের ঝগড়া করতে শুরু করে। এমনকি দাদু দিদাকে পর্যন্ত খাওয়া দাওয়া দিতে অস্বীকার করে। দাদু দিদাকে বলে তোমরা এখান থেকে চলে যাও, মানে সে বিশাল অশান্তি একটা। এবার ওরাও বুঝতে পারছে না যে হঠাৎ করে কি এমন হলো যে বৌমার মধ্যে এই পরিবর্তনটা হলো। তা ও বলছে সারাক্ষণ মানে শাশুড়ি যাই করতে যায় তাতেই ঝগড়া। তার আগে কিন্তু এত বছর কেটে গেছে, বিয়ের প্রায় 11-12 বছর, তখনও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কিন্তু মেয়ের যখন এই 2 বছর বয়স, প্রায় 2 বছর, তারপর থেকে এই পরিবর্তনগুলো আস্তে আস্তে স্টার্ট হতে শুরু করে।
কি সে তো বিশাল অশান্তি শুরু হয় ইয়েতে। তখন ওরা বলে ওদের বাড়িতে দোতলা বাড়ি, তা ওরা ঠিক করে যে না, তার আগে বলে যে আমি শ্বশুর শাশুড়ি নিয়ে ঘর করব না, আমি কোনো কিছু করব না, তুমি ইয়ে করো, আমাকে আলাদা করে দাও, আলাদা সংসার চাই, ইয়ে চাই। তো এই দেখতে দেখতে দাদু দিদা বলছে যে এই প্রত্যেক দিন এই অশান্তি হওয়ার পর থেকে না আমাদের মনে হতো ঠিক আছে, ও যদি আলাদা হয়ে যায়, আলাদা হতে যদি ওর ভালো লাগে, ঠিক আছে ও আলাদা হয়ে যায়। তা দাদু দিদা নিচে নেমে চলে আসে। আর শুধু বলে রাখি, নিচের ঘরটা কমপ্লিট হলেও রান্নাঘরটাই খুব একটা যেহেতু ইয়ে করতো না, তো ওর ছেলে বলেছিল ঠিক আছে তোমরা রুটি খাবে একসাথে না করে, তোমরা আলাদা, ওর রান্না হয়ে গেলে তোমরা নিজেরা রান্না করে নিও, এই কথা। এই করতে করতে এই রান্না করছে, মানে বৌমা রান্না করে যাওয়ার পর শ্বশুর শাশুড়ির জন্য শাশুড়ি রান্না করছে, ঠিক আছে। প্লাস এই করতে করতে প্রায় 7 দিন কেটে যায়। 7 দিন কাটার পর দেখা যায় যে ওই বৌমা আবার অশান্তি করতে শুরু করলো, কি যে আমি আমার রান্নাঘরে শ্বশুর শাশুড়িকে রান্না করতে দেব না। এই তো চলছে। তার বৌমাও অনেক, মানে শাশুড়ি বলছে দেখ দেখ ওদের, উনি কিন্তু তুই তুকারি করতেন, ঠিক আছে। ওই তুই তুকারি করতে করতে তুই তুকারি করতেন, তখন উনি বলছে দেখ বাবু, তুই তো রান্না করে চলে যাওয়ার পর আমি তো সামান্য রুটি তরকারি বানাই, হ্যাঁ আর কতক্ষণ আর টাইম লাগে, আমি তো গোছালো ভাবে রেখে যাই না তোর রান্নাঘর। তখন তাও তো মানছে না কিছুতেই ইয়ে করছে না সে, মানে ওদের রাগটা বাচ্চাদের ওপর গিয়ে, মানে মেয়ে দুটোকে সে পারলে চুলের মুঠি ধরে ইয়ে করে, মারে ধরে, মানে প্রায় হাত ভেঙে দেয়, হাত মোচকে দেয়, এরকম করে। তো এই অশান্তির থেকেও দাদু দিদা ঠিক করলো যে ও আবার মানে আলাদা রান্না করবে। এই করতে করতে ব্যাস শুরু হলো আলাদা রান্না। তখন তো আর কোনো অতটা ঝামেলা নেই। তার 2-3 দিনের মধ্যে মানে ও না কি করতো, কাকিমা চেষ্টা করতো কি নিত্য নতুন কিভাবে বাড়িতে অশান্তি করা যায়, মানে বাড়িতে আমি শান্তি দেব না, বাড়িতে কিভাবে, কিছু কিছু মহিলা দেখবেন খুব অশান্তি করে, হয় এরকম, মানে কোনো কিছুতেই সে সন্তুষ্ট হতে পারছে না। এবার কাকুর কাছে চেয়ে বসলো কি আমাকে একটা দোকান খুলে দাও, আমি বুটিক টাইপের শাড়ি ফাড়ি হাবি জাবি এইসব দোকান খুলবো। তো বলছে তুমি চাকরি করতে, তার আগে বলে রাখি ওই যখন ঝামেলাটা শুরু হলো না, ওই ঝামেলা শুরু হবার পরে কিন্তু জব থেকে উনি রিজাইন দেন, ঠিক আছে। রিজাইন দিয়ে ঘরে বসে থাকেন। এবার ওনার মাথায় কি হলো, ওই শাশুড়ির সাথে ঝামেলা, রান্না বান্না আলাদা হয়ে যাওয়ার পর উনি কি করলেন যে আমাকে দোকান খুলে দাও, আমি বুটিক করব। সে তো অনেক ইয়ে করলে লোন ফোন নিয়ে একটা ভালো দোকান, বড় দোকান খুলে দেওয়া হলো। কিছুদিন চললো, কিছুদিন চলার পর আবার যে কে সেই, মানে কোনোভাবেই কাকুকে, একদিন কাকু বাড়িতে এসছে, বাড়িতে ঢোকার সাথে সাথে, অফিসে ঢোকার সাথে সাথে এত অশান্তি শুরু করেছে, মানে সে মারতে, কাকুকে মানে রণংদেহী হয়ে গেছে, সে কাকুকে মারতে যাচ্ছে, বাচ্চাদের তো মারছেই, শাশুড়ি কিছু বলতে আসলে তখন শাশুড়িকে মারছে, এরকম পরিস্থিতি, ঠিক আছে। তো এই অশান্তি হতে হতে রাত হয়ে যায়, কেউ না খেয়ে তো শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা কাকু দুধ আনার নাম করে সেই যে বাড়ি থেকে চলে যায়, আজও অবধি তার কিন্তু কোনো ট্রেস পাওয়া যায় না। প্রচুর পুলিশ কাছারি সমস্ত মানে মিডিয়া করা হয়েছে, কিন্তু কাকুর কিন্তু আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। সে আজও অবধি, ঘটনাটা কিন্তু 2011 সালের ঘটনা বলছি, ঠিক আছে। ওই 2011 সালের পর থেকে 2024 সাল আজও পর্যন্ত কাকু বেঁচে আছে না, কাকু মরে গেছে না, কাকু কোথায় রয়েছে, আজও অবধি ওই দাদু দিদা বা দাদু দিদার বাড়ির লোক কেউ জানতে পারেনি। এরপরে উনি দাদু দিদা বলছে ওই ছেলে চলে যাওয়ার পর থেকে না ইয়ের মনে, আমার বৌমার মনে একটা হঠাৎ করে অনুতাপ হতে শুরু করলো,
ঠিক আছে, ওর নিজেকে হয়তো এতটাই ও চলে যাওয়ার পর নিজেকে ভাবতো হয়তো কেন আমি ঝগড়া করতাম বা যাই হোক না কেন, কিছু একটা ভাবতো, নিজেকে পুরো ঘরের মধ্যে বন্দি করে দেয়। ঠিক আছে, ঘরের মধ্যে বন্দি করে দেয়, বন্দি করে মানে সে শুধু খাওয়ার সময় শাশুড়ি যা দিত এক এক সময় বলে রাখতো তুমি দরজার সামনে দিয়ে রাখবে আমি খেয়ে নেবো, ওই খেত দিত, ঘরে ঢুকে যেত, ঘর বন্ধ করে দিত। মানে বাচ্চাদের প্রতিও কোনো খেয়াল ছিল না, বা নিজে কি করছে সারাক্ষণ শুধু কাঁদতো আর ঘরের মধ্যে চুপচাপ বসে থাকতো। আবার কখনো কখনো দিদা যদি খাবার বাইরে রেখেও যেত, দেখা যেত খাবার মতন পড়ে রয়েছে, উনি কিন্তু খাননি। এই করতে করতে ওনার অবস্থা যখন খুবই খারাপ অবস্থা, তখন ওর মা বাবাকে খবর দেওয়া হয়, মানে মেয়েটির মা বাবাকে খবর দেওয়া হয়। তার আগেই জানতো মেয়েটি এরকম করছে, তবুও অতটাও মানে কি বলবো যে একটা মা বাবা হিসেবে যে আমার মেয়ে এতটা অসুস্থ হয়ে পড়েছে বা আমার জামাই এতটাও মানে আমার জামাই নিখোঁজ হয়ে গেছে তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, সেরকমও কিন্তু ওদের মধ্যে অতটা মানে একটা মা বাবার মধ্যে যেটা থাকে সেটা কিন্তু ওদের মধ্যে ছিল না। ঠিক আছে, ওরা হেলতে দুলতে আসেন, এসে মেয়ে আর দুই নাতনিকে নিয়ে চলে যায়। এক সপ্তাহ বাদে একদিন ভোর রাতে ওর বড় নাতনি ফোন করেছে। ঠিক আছে, ফোন করার পর ও কাঁদতে কাঁদতে ও দাদুকে বলছে তুমি আমাদের এখান থেকে নিয়ে যাও, এখানে প্রচন্ড রকম আমাদের অত্যাচার করছে, আমাদের খেতে দিচ্ছে না, মাকে মারছে, আমাদের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে দাদু নানা নানি, মানে ওদের নানা নানি আর কি, বাচ্চা দুটোর, আমরা এখানে থাকতে পারছি না, আমরা তোমাদের কাছে যেতে চাই, তোমাদের কাছে নিয়ে যাও, আমরা ওখানেই ওই বাড়িতেই ভালো ছিলাম, না তুমি যদি না নিয়ে যাও আমাদের কিন্তু মেরে ফেলবে নানা নানি। ঠিক আছে, এবার উনি তো এই কথা শোনার পর দাদু দিদা, মানে আমি যাকে দাদু দিদা বলছি সেই দাদু দিদা তো সঙ্গে সঙ্গে চলে যান সকালবেলা গাড়ি নিয়ে, গিয়ে দুই নাতনিকে যখন নিয়ে চলে আসছে, তার আগে যখন উনি গেছেন ওনাদের সাথে কথা বলছেন, তার আগে কিন্তু বৌমা কিন্তু আসেননি এক ফোঁটাও নিচে, শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে ওর কিন্তু আসেনি। কিন্তু যখন ও চলে যাচ্ছে দুই নাতনিদের নিয়ে গাড়িতে উঠছে, তখন বৌমা ওপর থেকে দোতলার ঘর থেকে চিৎকার করে ওদের ডেকে দাঁড়াতে বলে, এবং দৌড়াতে দৌড়াতে সে উস্কো খুস্কো চুল, সে আঁচল একদিকে মানে মানে ওড়না নেই গায়ে, কিছু নেই, এই অবস্থায় ছুটে এসে ও তখন শাশুড়িকে জড়িয়ে ধরে বলছে যে তোমরা আমাকেও নিয়ে যাও, এখানে থাকলে আমার মা বাবা আমাকে মেরে ফেলবে, আমাকে আর আমার মেয়ে দুটোকে বাঁচতে হবে, মা বাবা তোমাদের কাছে নিয়ে যাও। এই বলার সাথে সাথে তো সে তো মেয়েকে কিছুতেই যেতে দেবে না, ওর মা বাবা আটকে রেখেছে, সে জোর জবরদস্তি পাড়ার লোকজন ডেকে সে মানে অশান্তি করে মেয়ে আর বৌমা আর নাতনিকে বাড়িতে নিয়ে আসে। এরপরে আসার পর থেকেই ওই বাড়িতে ঢোকার পরেই নাকি শুরু হয়, ওই বাড়িতে ঢোকার পরেই নাতনির মানে বৌমার মধ্যে আবার সেই একটা পরিবর্তন হয় যে একদম চুপচাপ হয়ে যায়। সেই বাড়ি থেকে ফিরে আসার পর যেটুকু রাস্তায় কথা বলছিল, এই বাড়িতে ঢোকার পর আবার চুপচাপ হয়ে যায় এবং খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দেয়, দোকানটাও প্রায় উঠে যেতে শুরু করে, দোকানেও তো কেউ বসার নেই, তখন নাতনিরাও স্কুলে পড়াশোনা করছে, দাদু দিদার এই অবস্থা যে ছেলে এখান থেকে চলে গেছে, ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বৌমার এই অবস্থা। তো ডাক্তার এরপর যখন এই অবস্থা হয় ওরা তখন সাইকিয়াট্রিস্টের কাছে যোগাযোগ করে। ঠিক আছে, সাইকিয়াট্রিস্টের কাছে যোগাযোগ করার পর ওরা মানে ডাক্তার বলে যে উনি ডিপ্রেশনের শিকার হয়েছে, ওষুধপত্র চলতে থাকে। এর এক সপ্তাহ মধ্যে একদিন দাদু গেছে পাশের বাড়ি তাস খেলতে, আর দিদা আর বড় নাতনি গেছে মানে স্কুলের কোনো প্রজেক্ট চাই, ওই প্রজেক্টের কোনো করতে মানে কিছু কেনাকাটা করতে গেছে, আর ছোট মেয়েটা টিউশন থেকে বাড়িতে ফিরেছে, বাড়িতে ফিরে দেখছে দরজা খোলা
গলায় রয়েছে, কিন্তু মায়ের কোনো হদিশ নেই, মা কিছু মায়ের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। ও তখন পাশের বাড়িতে গিয়ে দাদুকে বলে, দাদু মা কি কোথাও বেরিয়েছে? বলছে না তো, মা তো ঘরেই আছে তোর, দেখ ওপরের ঘরে রয়েছে। এবং ওপরের ঘরে গিয়ে দেখে দরজাটা ভেজানোই ছিল। বাচ্চা মেয়েটা ওই দরজাটা খুলে দেখে ওর মা গলায় দড়ি দিয়ে ঝুলছে। তা পরবর্তীকালে গলায় দড়ি দিয়ে ঝুলছে, পুলিশ কেস হয়, হয়। পরবর্তীকালে সেম প্রবলেম আবার শুরু হয় ওর বড় নাতনির মধ্যে। কি হয়, বড় নাতনি শুরু করে হচ্ছে প্রচন্ড মাথায় ব্যথা, এবং ঘুম থেকে ওঠার পরই ও দেখে গালে, গায়ে, ঘাড়ে, হাতে আঁচড়ের দাগ। এবং ছোট মেয়েটা দেখতে থাকে একটা কালো পোশাক পরা কোনো নারী ওকে ডাকছে, ও স্বপ্নের মধ্যে দেখতে থাকে। এবং বেশ কিছুদিন এটা চলার পর, বেশ কিছুদিন চলে, এবং ধীরে ধীরে না ওই বড় নাতনিও কিন্তু আস্তে আস্তে চুপচাপ হয়ে যায়। ঠিক আছে, চুপচাপ ওর মায়ের মতনই চুপচাপ হয়ে যেতে শুরু করে। এরপর দেখছে ওনার যখন মানে দাদু দিদা দেখছে তো পরিস্থিতি ভালো নয়, তখন যে পাশের বাড়ির যে যারা ছিলেন তাদেরকে গিয়ে বলে যে এরকম এরকম ব্যাপার, কি মানে দুঃখের কথা ওদের সাথে শেয়ার করে। তা তখন ওদের বাড়ির আর একজন যে বয়স্ক বৃদ্ধা ছিলেন, ওই বৃদ্ধা বলে, আমার যে কুলগুরু রয়েছে আমি তাকে তোমাদের মানে কুলগুরুর সাথে যোগাযোগ করো, তোমাদের বাড়িতে যা ঘটছে সেটা কিন্তু কোনো স্বাভাবিক ব্যাপার নয়। হ্যাঁ, তোমার ছেলে চলে যাওয়া, নাতনির এই অবস্থা, বৌমার চলে যাওয়া, এটা কিন্তু কোনো স্বাভাবিক ঘটনা নয়। তো পরের দিন কুলগুরু আসেন ওদের বাড়িতে। কুলগুরু আসার পর ঢোকার সাথে সাথেই বলে, ওরে বাবা রে, এই বাড়িতে তো প্রচন্ড মারণ ক্রিয়া করা হয়েছে, এই বাড়িটা তো পুরো শ্মশান ভূমি বানিয়ে দেবে, আপনারা আছেন কি করে? তখন উনি বলছেন যে কিভাবে মারণ ক্রিয়া, কি ইয়ে। তখন উনি আরো কি সব করে নিয়ে বলে, ওই গুনে ফুনে দেখে বলে যে এই ক্ষতিটা করেছে আপনার বৌমার বাপের বাড়ি। যেহেতু ওর মেয়ে এরকম পালিয়ে বিয়ে করেছে, সেহেতু ওই আক্রোশটা ওরা ধরে রাখতে পারেনি, সেই কারণে আপনাদের পুরো ফ্যামিলিটার ওপর, এমনকি দুটো নাতনির ওপর পর্যন্ত মারণক্রিয়া করা হয়েছে, যাতে আপনারা একে একে মারা যান। ঠিক আছে, তো বলছে যে আমার ছেলে তো নিখোঁজ, ছেলে তো মারা যাননি। বলছে ছেলের খবর আমি এখনো বলতে পারছি না, তবে এই বাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ছেড়ে দিন, মানে বিক্রি করে অন্য কোথাও, মানে এই জায়গা, এই লুধিয়ানা থেকেই আপনারা চলে যান, এবং যখন যাবেন তখন কিন্তু আপনারা কোনোভাবেই ওকে জানাবেন না যে আপনারা কোথায় যাচ্ছেন। ঠিক আছে, ওরা যদি আবার আপনাদের কোনো খবর জানতে পারে তাহলে কিন্তু আবার আপনাদের ওপর এই অ্যাটাক করবে, এবং প্রচন্ড ভাবেই করবে, যাতে আপনারা এবার 4 জনেই শেষ হয়ে যান। তো এই কথা শোনার পরে তো উনি আরো বেঁধে দেন, ওনের পুরো বাড়িটাই সাময়িকভাবে বেঁধে দেয়, বলে আমি সাময়িকভাবে বেঁধে দেব, কিন্তু এটা এমন ভাবেই চালনা করা হয়েছে যা আমার পক্ষে করা সম্ভব না। এই বাড়ি সবচেয়ে ভালো হবে, এই বাড়িটা হয়তো অন্য আমার থেকেও বড় কাউকে ডেকে নিয়ে আসলে ওই 1 বছর 2 বছর হয়তো ঠিক থাকবে, কিন্তু পরবর্তীকালে আবার যে কে সেই। ঠিক আছে, তার থেকে বরঞ্চ বেটার হয় আপনারা এই জায়গা ছেড়েই পুরো চলে যান। তো ওনারা তো 6 মাসের মধ্যে চেষ্টা করে যে চলে যেতে, এখানে চলে আসে ওনারা। এখানে দাদু দিদার মানে দিদার ভাই থাকে, তো এখানেই ফ্ল্যাট কিনে চলে আসে। তো দিদা বলে যে একটা মা বাবা হয়ে যে নিজের মেয়ের এরকম ক্ষতি করতে পারে, নিজের মা বাবা, এটা সত্যি বলে কখনো কুসন্তান যদিও বা হয়, কুমাতা কুপিতা কখনো নয়, কিন্তু এই কয়েকটা ঘটনা আমি আজকে মানে একটা ঘটনা বললাম, আর একটা ঘটনাও বলবো এরকম ফ্যামিলির ঘটনাটা। তো মা কুমাতা কুপিতাও যে হয় এখনকার দুনিয়াতে, তাই এই একটা জ্বলন্ত উদাহরণ আমি পেলাম ওই দাদু দিদার কাছ থেকে। তাই একটু আমাকে যদি বলো কেমন লাগলো এই ঘটনাটা, তাহলে আমি দ্বিতীয় ঘটনায় চলে যাব। বাবু একটু জল দে না বাবু। থ্যাংক ইউ।
একটু যদি কেউ কমেন্ট করো কেমন লাগছে। ঠিক আছে, চুপ, একটু জল খেয়ে নি। তা আমি কেউ কমেন্ট করছো না দেখে আমি আর একটাও ঘটনা বলছি, এটাও কালা জাদুর ঘটনা, ঠিক আছে? তাহলে আমি দ্বিতীয় ঘটনাটাও চলে যাই। আজকে আমি যে ঘটনাটা বলবো সেই ঘটনাটাও বেশি ঠিক আছে? তা এই ঘটনাটা আমাকে যিনি যে বলেছে তার নাম হচ্ছে স্নিগ্ধা। স্নিগ্ধা কলেজে পড়তে পড়তেই স্নিগ্ধার কলেজের যে জিএস, সেই জিএস এর সাথে পরিচয় হয় এবং স্নিগ্ধা হচ্ছে অপরূপ সুন্দরী একটা মেয়ে। মানে যেমন তার সুন্দর গলা, তেমনি তার পড়াশোনা, তেমনি সে দেখতে, ঠিক আছে? এক মিনিট একটুখানি দেখে নি। তা যে ছেলেটির সাথে মানে যেদিন ওদের ফেয়ারওয়েল ছিল, সেই ফেয়ারওয়েলের দিনও এমন গান করে, তো সেই গানে মুগ্ধ হয়ে ওদের জিএস স্নিগ্ধাকে পছন্দ করে এবং সেই দিনই স্নিগ্ধাকে প্রপোজ করে। তো বলে রাখি, পরবর্তীকালে স্নিগ্ধার ওই জিএসই হয় ওর বর। তা জিএস এর নাম হচ্ছে কিষান। বুঝতেই পারছো যে বাঙালি আর একটা নন বেঙ্গলির আবার প্রেম কাহিনী চলে এসছে এখানে কিছুটা। তা ওরা কলেজে পড়ার পর ওরা ভালো চাকরি পায়, মেয়েটিও ভালো চাকরি পায় এবং গানের সাথে সাথে গান যেহেতু ভালো করতো, গানের দুনিয়াতেও বেশ ভালো পরিচিত হয়, ঠিক আছে? তো পরবর্তীকালে দুই বাড়িতেই জানাজানি হয়। বলে রাখি, কিষানদের বাড়ি মানে কলকাতায় পড়তে এসছিল ঠিকই, কিন্তু ওর আসল বাড়ি হচ্ছে গুজরাটে, ঠিক আছে? গুজরাটে বাড়ি। তা ওদের জয়েন্ট ফ্যামিলি। ওর কিষানদের বাড়িতে বলে রাখি, কিষানের ঠাকুমা, দাদু, কাকু, কাকিমা, তার তিন ছেলে মেয়ে, কিষানের মা বাবা, এই নিয়ে পুরো একটা জয়েন্ট ফ্যামিলি, ঠিক আছে? হাই দনুদি। তা বলে রাখি, এই কিষানদের এই জয়েন্ট ফ্যামিলি। তো দুই বাড়িতে যখন ওরা দুজনেই চাকরি করে, ওর যেহেতু নাম একটু যশ হয় গানের দুনিয়াতে স্নিগ্ধার, তা তখন ওরা দুই বাড়িতে বলে যে আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং খুব খুশি ভাবেই দুই বাড়ি কিন্তু মানে যে আগের ঘটনাটায় আমি তো বললাম যে একটা ইন্টারকাস্টের ব্যাপার ছিল, এটাও ইন্টারকাস্ট, কিন্তু দুই ফ্যামিলি কিন্তু খুব ভালোভাবে রীতি রেওয়াজ মেনেই বিয়েটা হয়। হ্যাঁ, রীতি রেওয়াজ মেনে বিয়েটা হয় এবং পরবর্তীকালে কিষান গুজরাটে নিয়ে যায় ওকে। তা ও যখন প্রথম বিয়ে হয়ে আসে গুজরাটে, ওদের বাড়িতে দেখছে মানে বিশাল আনন্দ, মানে বিশাল বড় লোকের ঘরের ছেলে কিষানরা। হ্যাঁ, বিশাল বড় লোক, মানে গৃহকর্মী, প্রচুর, কোনো কাজ করতে হয় না, কিচ্ছু হয় না, সব খুব ভালো, মানে স্নিগ্ধাকে ওরা যেন নিজে আপন করে নিয়েছে। কিন্তু কিন্তু ওই যে শাশুড়ি মনে মনে মেনে নিলেও কিন্তু মেনে নেয়নি একেবারেও, ঠিক আছে? লোককে দেখাতো আমি বৌমাকে খুব ভালোবাসি, কিন্তু আলটিমেটলি বৌমাকে সে ভালোবাসতো না, যথেষ্ট ক্ষতি করারই চেষ্টা করেছে, ঠিক আছে? এরপর দিন যায়, বছর যায়, খুব ভালোভাবে চলতে থাকে। এরপর ও কনসিভ করে, স্নিগ্ধা যখন কনসিভ করে, যেহেতু বলে রাখি কিষান ছিল ওদের বাড়ির সব থেকে বড় ছেলে, ঠিক আছে? কিষানের বাবারা হচ্ছে দুই ভাই আর এক বোন, ঠিক আছে?
কিষানের বাবা বড়, কিষানের কাকু, তারপরে কিষানের পিসি। হ্যাঁ, তা যখন ও কনসিভ করে, যেহেতু বাড়ির নাতির ঘরে পুতি বা পুতনি যাই বলুক না কেন বাচ্চা আসছে, সে মানে স্নিগ্ধাকে তো মাথায় করে রেখেছে তারা তারা কি করবে না করবে। স্নিগ্ধা মানে মাটিতে পা ফেললেও যেন ওদের বুকে বাজে এরকম। কিন্তু একদিন ও ঘরে দুপুরবেলা শুয়ে আছে, যখন প্রথম জানিয়েছে, ঠিক আছে, সেই দিন দুপুরবেলা শুয়ে আছে, এসে স্নিগ্ধার ঘরের দরজা নক করেছে। দরজা ভেজানো ছিল। শাশুড়ি ঢুকে বলছে বাইরে থেকে, আমি এই বাচ্চাকে মানবো না, তো যতগুলো বাচ্চা হবে আমি দেখে নেব তুই কি করে জন্ম দিস, তুই এই বাড়িতে কি করে রাজরানী হয়ে থাকিস, তোকেও আমি দেখে নেব, তোকে আমি কোনোদিনও মেনে নিইনি। এই শুনে তো ও হতবাক হয়ে গেছে, ও কাঁদবে না কি করবে ও বুঝতে পারছে না। ঠিক আছে, ও আবার বলতেও পারছে না কিষানকে বা বাড়ির কাউকে যে আমার শাশুড়ি মা এরকম এরকম বলেছে। তারা তো বিশ্বাস করবে না, কারণ তাদের সামনে বৌমা হচ্ছে বাবা, বৌমার মতন মেয়ে হয় না, বৌমা খুব ভালো, বৌমাই যা বলবে তাই ঠিক এরকম। তা এই চলতে থাকে। ঠিক 7 মাস হয়। যখন 7 মাস হয় মেয়েটার, তখন কিন্তু মানে স্নিগ্ধার যখন 7 মাস, ও হঠাৎ করে বিছনায় শুয়ে রয়েছে, সে রাত্রির বেলা ঘুমাচ্ছে, ও দেখছে পেটের মধ্যে অসম্ভব চাপ অনুভূত হয়। হ্যাঁ, অসম্ভব চাপ অনুভূত হয়। তারপরেই মনে হয় পেট থেকে যেন কিছু একটা মানে নিচ থেকে কিছু একটা বেরিয়ে যাচ্ছে। ও তো চিৎকার করে উঠে বসে, সঙ্গে সঙ্গে ওর বড় উঠে বসে, লাইট ফাইট জ্বালিয়ে দেখে যে ও বিছনাতে একদম রক্তে গড়াগড়ি। এবং কিছুটা মানে 7 মাসের কিছুটা তো বড় হয়ে যায়, কিছুটা বাচ্চা বেরিয়ে রয়েছে। ওই অবস্থাতেই ওরা ডাক্তার নার্সিং হোমে নিয়ে যায়। সরি, নার্সিং হোমে নিয়ে যায়। নার্সিং হোমে নিয়ে গেলে কিন্তু বাচ্চাটাকে বাঁচানো যায় না। ঠিক আছে, বাচ্চাটাকে বাঁচানো যায় না, মারা যায়। তো বলে যে ওর একটু ক্ষতি হয়েছে, তো এখনই মানে বেশি দিনের মধ্যে মানে খুব তাড়াতাড়ি আপনারা বাচ্চা নিতে যাবেন না, ওর খুব এখনো ওর এতটা রক্ত বেরিয়ে গেছে, প্লাস ওর মেন্টালি এতটা উইক হয়ে পড়েছে যে আপনারা এত তাড়াতাড়ি বাচ্চা নিতে যাবেন না। তো ওকে তো বাড়িতে নিয়ে আসার পর একমাত্র শাশুড়ি ছাড়া বাদ বাকি সবাই প্যাম্পার্ড করে রেখেছে যে কিচ্ছু হয়নি, আবার তুই মা হতে পারবি, কেন, এর কোনো ব্যাপারই না, সে কোনো ইয়ে না। কিন্তু শাশুড়ি ও যখনই একা থাকে আসে আর বলতে থাকে, কিরে বলেছিলাম না, তুই যতবার বলেছিলাম না এই বাচ্চাকে আমি থাকতে দেব না, বংশের প্রদীপ আমি হতে দেব না, তুই কিভাবে রাজরানী হয়ে থাকিস এই বাড়িতে আমি দেখব, তোকে যদি এই বাড়ি ছাড়া না করেছি আমার নাম এই নয়। ঠিক আছে, এবার ও তো সেই ভয়ে ইয়ে করতে থাকে, কাউকেও আবার সেই প্রকাশ করতে পারে না। তা বেশ কিছুদিন যাওয়ার পর, মানে প্রায় 1-1.5 বছর চলে গেছে, ও হঠাৎ করে আবার প্রেগনেন্ট হয়। এবার ও কি করে, এবার ওরা ঠিক করে যে কাউকেই জানাবে না, শুধু একমাত্র ওরা জানিয়েছিল ওদের দাদু ঠাকুমাকে। ঠিক আছে, মানে কিষানের দাদু ঠাকুমাকে জানিয়েছিল, আদার্সওয়াইজ কাউকে কিন্তু জানায়নি, এমনকি শ্বশুর শাশুড়ি কাকু কাকিমা দেওর ননদ কাউকে জানায়নি। তা ওরা বলেছিল যখন সমস্ত কিছু হয়ে যাবে তারপরে কিন্তু মানে যখন লোকে বুঝতে পারবে তখন তো বুঝতেই পারবে, তখন জানতে পারবে। কিন্তু ওই জানানোর পরের দিনই না, বিশ্বাস করবে না, কি করে যে শাশুড়ি জেনে যাচ্ছে, ও আবার ওর ঘরে যায়, বলছে গিয়ে স্নিগ্ধাকে বলছে, তুই আবার আমাকে লোকাচ্ছিস, তুই কি ভেবেছিলিস তোর বাচ্চা হবে আর আমি কিছু জানতে পারবো না? হ্যাঁ, তবে দেখ আবার তোর আমি ইয়ে করব, তোকে আমি এই বাড়িতে কিছুতেই থাকতে দেব না এবং ঘর ছাড়া তোকে আমি করবই। ঠিক 7 মাস হলো,
আবার সেই একই রকম পদ্ধতিতে যেমন ফার্স্ট বাচ্চাটা হয়েছিল, অর্ধেক বেরিয়েছিল, ওরকম পেটে চাপ অনুভূত হয়, প্রচন্ড ব্লিডিং হয়, ও উঠে বসে, উঠে আসার পর ওরকম দেখে, আবার হসপিটালে নিয়ে যায় এবং মিসক্যারেজ হয়। এরকম করতে করতে প্রায় 4টে বাচ্চার এরকম ক্ষতি হয়, মানে মেরে ফেলেও। মেরে ফেলার পরও কিন্তু যে তখনও দেখছে যে বাড়ির বৌমার কোনো ইয়ে হচ্ছে না, কোনো মানে যেটা চাইছে ও সেটা পাচ্ছে না, ঠিক আছে, মানে ওকে তাড়াতে পারছে না, কিছু করতে পারছে না, ও এতটাই ইয়ে হয়ে যায় উনি। তা উনি বারবার এই কথাই, মানে এবার আড়ালে গিয়ে আর বলছে না, তখন উনি সামনাসামনি লোকের সামনেই, মানে শ্বশুর শাশুড়ি, ওনার যে শ্বশুর শাশুড়ি আর কি, তার সামনেই বলতে থাকে অপয়া মেয়ে ছেলে বাচ্চাকে জন্ম দিতে পারে না, বারবার মরা বাচ্চার জন্ম দিচ্ছে, এইসব বলতে থাকে, ঠিক আছে, মরা বাচ্চার জন্ম দিচ্ছে, ইয়ে করছে, বারবার অপয়া অলক্ষী আমাদের বাড়িতে এসে শেষ করে দিচ্ছে, একটা বাচ্চা অলাদ দিতে পারছে না, বিভিন্ন কটূক্তি করতে থাকে। তা ওরা তখন সবসময় বলে ঠিক আছে হয়ে যাবে, নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হচ্ছে, কিছু হচ্ছে, তার জন্য এরকম। এরপর থেকে ও দেখতে শুরু করে ফ্যানের সাথে শুধু একটা দড়ি, ওই দড়িটা যেন ওকে টানে বারবার করে, ও যখনই একা থাকে ওই দড়িটাকে দেখতে পায় আর দড়িটা যেন ওকে টানতে শুরু করে। শুধু মনে হয় এই জীবনটা ওর, মানে একটু ডিপ্রেশনেও চলে যায়, 4টে বাচ্চা হারানোর পর যে কোনো মায়ের ডিপ্রেশনে চলে যাবে, তার ডিপ্রেশনেও চলে যায়, তখন বারবার ওই দেখার পর মনে হতে থাকে যে আমি গলায় দড়ি দিয়ে ঝুলি। তা ওর ঠাকুমা দাদু কিন্তু বারবার করে, কিষানের ঠাকুমা দাদু এত সাপোর্টিভ ছিল, ও কিন্তু নাথ বউকে এত ভালোবাসতো, নাথ বউকে বারবার বলতো ও কিছু হবে না, তুই দেখ না, ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এই করতে করতে ও তো দেখতোই, তারপরে হঠাৎ করে শুরু হয়, মানে ওই দেখা পর থেকে, ওই যে দড়িটা ঝুলছে, ওকে মরতে হবে এরকম ভাবনার পর থেকেই শুরু হচ্ছে ওর প্রচন্ড জ্বর, তার সাথে মনে হয় যেন কে পিঠ আর বুকে কেউ যেন সবসময় বসে রয়েছে, ঠিক আছে, কেউ পেট আর বুকে বসে রয়েছে, ও শ্বাস নিতে কষ্ট হয়, তো ও শ্বাস নিতে পারে না, সে চলতে ফিরতে ওর কষ্ট হয়, সে তো বিভিন্ন ডাক্তার দেখানো হলো, ডাক্তার দেখিয়েও সমস্ত রিপোর্ট নর্মাল হয়, কিন্তু দেখা যায় যে ওর এর মধ্যে যখন এই প্রবলেম গুলো হচ্ছে, ওর দাদু কিন্তু মনে হয় কিছু একটা টের পেয়েছিল, ঠিক আছে, এই ঘটনাটা দাদু কিভাবে টের পেয়েছিল পরে আসছি। তা এই হতে থাকে, তা এই করে করে প্রায় 5-6 মাস কাটে, ডাক্তার ঘর, বিভিন্ন ঠাকুর বাড়ি, মানে দাদু ঠাকুমা যেখান থেকে পারে সেখানের আনে, সোমনাথের মন্দিরের ফুল আনে, কিছুদিন ঠিক থাকে, আবার যেকে সেই অবস্থা হয়ে যায়। এরপরে ও কি করে, মানে এরপরে এরকম করতে করতে 5-6 মাস তো কেটে যায়। 5-6 মাস কাটার পর দেখা যায় যে দিদা উঠেছে, দিদা উঠেই রাত্রির বেলাও শুয়েছে দাদু দিদা ঘরে, দাদু দিদা বলছি, ওর কিষানের ঠাকুমা দাদু শুয়েছে, শোয়ার ঘুম থেকে ওঠার পরই ঠাকুমার চিৎকার, আত্মচিৎকার যাকে বলে, আত্মচিৎকার করেছে। ওই চিৎকার শুনে তো সবাই চলে এসে দেখে দাদুর চোখগুলো একদম বড় বড় হয়ে, মানে সে জিভ বেরিয়ে, উনি কিন্তু ডেড, ঠিক আছে। দাদু চলে যায়, এসে ডাক্তার এসে বলে হার্ট অ্যাটাকে ওনার মৃত্যু হয়েছে, কিন্তু হার্ট অ্যাটাকে হোক আর যাই হোক না কেন, এরকম বিস্ফারিত চোখ, ওরকম জিভ বেরিয়ে আসা, এরকম অস্বাভাবিকই লেগেছিল। তো যাই হোক, কোনো বয়স্ক যেহেতু, আর ডাক্তার সার্টিফিকেটও বাড়ির ফিজিশিয়ান যে লিখে দিয়েছিল, তা কোনো পুলিশ কেস হয়নি, ঠিক আছে। এরপরে একদিন ওরা শুয়ে আছে, মানে দাদুর যখন কাজ হবে, মানে দাদু চলে যাওয়ার 3 দিন বাদে, ঠিক আছে, হ্যাঁ 3 দিন বাদে আর কি যে ঘটনাটা বলছি, দাদু যখন চলে যায় তার 3 দিন বাদে স্বামী স্ত্রী শুয়ে রয়েছে,
সরি, স্বামী স্ত্রী শুয়ে রয়েছে। হঠাৎ করে ওই স্নিগ্ধা শুনতে পাচ্ছে কেউ যেন ওর নাম ধরে ডাকছে, এবং আস্তে আস্তে না শুনতে পাচ্ছে কেউ যেন ওদের ঘরের ভেতর হাঁটা চলা করছে এবং ওর নাম ধরে ডাকছে। হ্যাঁ, এরপরেও স্নিগ্ধা উঠে বসে। স্নিগ্ধা উঠে বসার সাথে সাথেও ও তখন ওর কিষানও কিন্তু উঠে বসে বলছে, তুমি কি কারোর গলা শুনতে পাচ্ছ? তো ওরা দুজনেই চুপ করে শোনে, এবং চুপ করে শোনার পর প্রায় 10-15 সেকেন্ড বাদে ওর দাদুর অবয়ব ওদের সামনে ফুটে ওঠে। যেন মনে হচ্ছে জল জ্যান্ত ওদের দাদু ওদের সামনে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, এবার ওর দাদু বলা স্টার্ট করে। তখন কিন্তু ওর দাদু মরে গেছে। ও দাদু বলা স্টার্ট করে, বলছে, নাথবু, তোর এই যে বাচ্চাগুলো মরে যাচ্ছে, বারবার তোর এই যে ব্যথা হচ্ছে, তোর যে শারীরিক বা এর পেছনে কিন্তু একমাত্র আমার নিজের বৌমা দায়ী, মানে কিষানের মা দায়ী। যা কিছু করাচ্ছে কিষানের মা করাচ্ছে। তোর এই যে কিষানও কিন্তু এই কথাগুলো তখন স্পষ্ট শুনতে পাচ্ছে, এবং ও দাদুর ভয়েসে দাদুই কিন্তু বলছে ওর সামনে, দাদুর আত্মাটা অ্যাকচুয়ালি বলছে ওদের, হ্যাঁ, তোর মা কিন্তু দায়ী। তোর মা এমন ওর পেছনে চালনা করেছে, মানে ভুডু ক্রিয়া বা এরকম কিছু করেছে, যার জন্য ওর এরকম বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যাতে ও অপয়া হয়ে আমরা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিই। ঠিক আছে, আর বলে রাখি, আমার যে মৃত্যুটা হয়েছে, এই আমার মৃত্যুটাও কিন্তু খুব অস্বাভাবিক, এবং আমার মৃত্যুর পেছনেও তোর মায়ের হাত রয়েছে। ঠিক আছে, আমাদের যে বাড়ির কুলগুরু রয়েছে, তোর মায়ের একদিন আমি যার সাথে ওই ভুডু চালনা করেছে তোর বউয়ের ওপর, তার কথাবার্তা আমি শুনে ফেলি। ঠিক আছে, কথাবার্তা শুনে ফেলার পর আমি আমার যে গুরু, ওকে কিন্তু না জানিয়েই আমাদের যে কুলগুরু রয়েছে সেই কুলগুরুর কাছে যায়, কিন্তু কোনোভাবে ও টের পেয়ে যায়, এবং শুধু ভুডু চালনা নয়, ওর পেছনে একটা পিশাচ চালনা করা রয়েছে। ঠিক আছে, যার জন্য ওই পিশাচগুলোই হচ্ছে বাচ্চাগুলোকে খেয়ে ফেলছে। 4-4টে বাচ্চাকে ওই পিশাচ চালনা করেছে। আর যে ওই বুকে ব্যথা, মাঝে সাঝে পিন ফোটানোর মতন ব্যথা হচ্ছে, সেটা হচ্ছে ভুডু চালনার ফল। এরপরে বলছে যে ওই পিশাচ এমন ভাবে করে রেখেছে, আমি যে এখানে উপস্থিত রয়েছি সেটাও কিন্তু, আমি যে তোদের বলে দিচ্ছি সেটাও কিন্তু তোর মা কিন্তু জানবে। ঠিক আছে, এখনো অব্দি আমি এই ঘরের মধ্যে রয়েছি, এখনো অব্দি ওই পিশাচটাকে দেখতে পাচ্ছি না বলে তোদের এই কথাগুলো জানিয়ে দিচ্ছি। তোরা যত তাড়াতাড়ি সম্ভব পারলে রাত, মানে ওর ঘুমাতে ঘুমাতে, তোর মা ঘুমাতে ঘুমাতে তোরা বেরিয়ে যা, কুলগুরুর বাড়িতে চলে যা। কুলগুরুকে কিছু বলতে হবে না, যা বলার আমি আগে থেকেই বলে রেখেছিলাম, তোরা শুধু ওই বাড়িতে যা। হ্যাঁ, বিশ্বাস করবে না, যেন বলছে এখন তো তাহলে ওই চাবিগুলো তো রাখা রয়েছে মাদের কাছে, আমরা যাব কি করে? তখনও বলছে যে আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুই শুধু রেডি হয়ে আর একটা কথা বলে রাখি, উনি তখন বলছে, তুই কিন্তু স্নিগ্ধা মাকে এখানে নিয়ে আসিস না, নাথ বউকে এখানে নিয়ে আসিস না, এখানে থাকলেই ও কিন্তু কোনোভাবেই স্নিগ্ধাকে বাঁচতে দেবে না। ঠিক আছে, তোরা যত তাড়াতাড়ি সম্ভব কুলগুরুর বাড়িতে চলে যা। বলছে বিশ্বাস করবে না, আমাদের চোখের সামনে আস্তে করে নিজে থেকেই দরজা খুলে গেল, মেন গেটের দরজা খুলে গেল, আবার লেগে গেল, মানে যেন সমস্ত কিছু রেডি রেখেছে, এমনকি গাড়ির চাবি পর্যন্ত হাতের সামনে এরকম ঝুলছে, আমরা এরকম করে তুলে নিয়েছি। বলছে নিয়ে গাড়ি নিয়ে আমরা কুলগুরুর বাড়িতে যাই ওই রাতের বেলাতেই কুলগুরু আমাদের সঙ্গে সঙ্গে। বলছে বিশ্বাস করবেন না, আমরা যখন বেল বাজিয়েছি, কুলগুরু হয়তো জেগেই ছিলেন, আমাদের বেল বাজার সাথে সাথেই প্রায় খুলে দেন দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে কমণ্ডল থেকে উনি কিছু একটা জল আমাদের গায়ে ছেটান, খুব ভালোভাবে, মানে আধা প্রায় স্নান করিয়ে দেয় এরকম করে। বলে তোমাদের পায়ের জুতো
বাইরে একদম আমাদের যে পাশের নর্দমা আছে ওই নর্দমাতে খুলে দিয়ে চলে আসো। তো ওরা চলে আসে এবং পরবর্তীতে ও বলে যে তোমাদের যে পোশাক আশাক আমি দিচ্ছি সেই পোশাক আশাক পরো, এই পোশাক আশাক গুলো আমি কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেব। ঠিক আছে, ওরা ওই পোশাক আশাক কুলদেবতা কুলগুরুর যে পোশাক দেয় সেই পোশাকই দুজনে পরিধান করে পরে, এবং পরার পর ওই কাপড়গুলো ওরা যে কাপড় পরেছিল ওই কাপড়গুলোতে ওনার আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেন। তখন ওই কুলগুরু বলতে থাকেন যে তোমাদের ওই মাই কিন্তু শাশুড়ি মাই তোমার পেছনেই প্রেত চালনা করেছে, এবং ওই প্রেত কিন্তু তোমার পেছনে আমি যে জলটা ছেটালাম সেটা পবিত্র ওই তোমার কি বলে সোমনাথ মন্দিরের জল, ওই জল ছিটিয়ে ও কিন্তু প্রেত কিন্তু পেছন পেছন যতই তোমার দাদা শ্বশুর চেষ্টা করুক না কেন তোমাদের প্রোটেকশন দেয়ার, ও কিন্তু ঠিক তোমাদের পেছনে ছিল। আমি যার জন্য ওই করে ওই তোমাদের গায়ে জল ছিটিয়ে জুতো খুলে জামা কাপড় পরালাম এই কারণে। হ্যাঁ, ও কিন্তু গিয়ে পৌঁছে কিন্তু তোমার মাকে খবর দিয়ে দেবে। ঠিক আছে, যাই হোক এই করতে থাকে সমস্ত ঘটনা বলে, এবং সঙ্গে সঙ্গেই ওদের দুজনকেই প্রোটেকশন দিয়ে দেন, তাবিজ কবজ দিয়ে দেন উনি, দিয়ে বলে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মানে এই বাড়ি ছেড়ে চলে যাও, এবং বিশেষ করে তুমি না গেলেও স্নিগ্ধা মাকে কিছুদিনের জন্য অন্তত বাপের বাড়ি পাঠিয়ে দাও। ঠিক আছে, আর আমি এখান থেকে যা ব্যবস্থা করার করছি। ঠিক আছে, ওই পরের দিন সকালবেলা স্নিগ্ধাকে বাপের বাড়িতে ওই বাইক রোডেই ওইখান থেকে দিয়ে আসে বাপের বাড়িতে, দিয়ে এসে ও কিন্তু থাকে না, ও কিন্তু আবার বাড়িতে আসে। ঠিক আছে, বাড়িতে এসে মানে ও নিজেকে আর কন্ট্রোল করতে, কিষান আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। ঠিক আছে, মানে যত রাগ ছিল কিষানের, বাড়িতে এসে মানে চিৎকার করে ওর মাকে ডাকতে থাকে, এবং যথারীতি মা বাবা আরো ঘরের যারা ছিল মানে কাকু কাকিমা গৃহকর্মীরা সবাই বেরিয়ে আসে, বেরিয়ে এসে একজটলা হয়, মানে ও তো মাকে যাচ্ছে তাই বলছে। তখন ওর বাবা বলছে কি হয়েছে, তুই মাকে এরকম ভাবে বলছিস কেন, কি হয়েছে? তখন ও বলে কুলগুরুকে ও কিন্তু ফোন করে ডাকে যে আপনি এবার আসুন আমার বাড়িতে, আমি বাড়িতে রিভিল করে দিয়েছি। তা কুলগুরু আসে, কুলগুরু পুরো ঘটনাটা বলে যে ওই তোমার বই সমস্ত কিছু এই ঘটনা ঘটিয়েছে, এবং বাচ্চার নষ্ট হওয়ার পেছনে এবং তোমার বাবার মৃত্যুর পেছনে এই একমাত্র এর পিশাচ চালনা দায়ী, এবং স্নিগ্ধার এই শরীর খারাপ ইয়ে খারাপ এর পেছনে ভুডু করেছে এবং পিশাচ চালনা করেছে, যার জন্য সমস্ত খবর আপনারা না দেয়া সত্ত্বেও কিন্তু জেনে যেত। তা এই শোনার পর বাড়ির লোক স্বাভাবিক যে নিজের বাবার মানে ভাই মানে কিষানের বাবা কাকারা তো ফেটে পড়ে, বলে আমরা এই মহিলার সাথে থাকবোই না, আমরা এক্ষুনি পুলিশে ফোন করে, এবং সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করে ওরা, কিন্তু বলে আমরা এর সাথে থাকবো না, এই খুনি 4 বাচ্চা এবং আমার বাবাকে মেরে ফেলেছে, একে দেয়া যাবে না। ঠিক আছে, যার দরকার হয় পুলিশে আমরা করবো, ইনফর্ম করব। এই কথা শোনার পর যে পুলিশে ফোন করেছে ও কিন্তু দৌড়ে ওর মা দোতলায় ওদের নিজের ঘরে চলে যায়। ঠিক আছে, এবার পুলিশ আসে, ওনার মাকে ডাকাডাকি করে, ডাকাডাকি করার পর উনি কিন্তু কোনো সারা শব্দ দেন না, এবং মানে অনেকক্ষণ যাওয়ার পর পুলিশ দরজা ভেঙে দেখে উনি হ্যাং হয়ে রয়েছেন, এবং কাগজে লিখে রেখে গেছেন আমি যা যা করেছি আমার এই কাজের জন্য কোনোভাবেই আমি দুঃখিত নই, আমি ওই মেয়েটাকে সহ্য করতে পারি না, তার জন্যই আমি করেছি, কিন্তু শ্বশুর মশাই ওকে এতটাই স্নেহ করতেন, আমার সমস্ত কাজে প্রায় বাধা দেওয়ার চেষ্টা করছিলেন বলে ওনাকে মারতে হয়েছিল, কিন্তু আমার ওই স্নিগ্ধাকেই আমার মারার মেনলি উদ্দেশ্য ছিল, তো আমার কৃতকার্যের জন্য আমি কোনো দুঃখিত নই। এই বলে উনি কিন্তু সুইসাইড নোট লেখেন এবং হ্যাং হয়ে যান।
পরবর্তীকালে তো যা হয় আর কি, যে ভিকটিম সেই তো মরে গেছে, আর কি কেস হবে। তা এই হচ্ছে আমার দ্বিতীয় কালা জাদুর ঘটনা। মানে ভাবো যে একটা ফ্যামিলিতে কিভাবে এইভাবে হতে পারে। তাই একটু যদি আমাকে বলো, আজকে দুটো গল্পই বলবো, ঠিক আছে? আর আমার টাইম নেই অ্যাকচুয়ালি। একটু কেমন লাগলো একটু যদি বলো, পলাশদা, অনামিকা কেমন লাগলো একটু বল, সৌমদীপ, তনুদি একটু বলো কেমন লাগলো। তা সুকল্যাণ ভাই কেমন লাগলো একটু যদি বলো। আজকে দুটো ঘটনাই বলি অ্যাকচুয়ালি। কালকে সকালবেলায় না আমি কলকাতায় যাচ্ছি একটু বাড়িতে। অ্যাকচুয়ালি বাড়িতে যাচ্ছি মানে আমার শ্বশুর মশাইয়ের 1 বছরের কাজ রয়েছে, যেহেতু উনি এখানে মারা গেছেন হরিয়ানাতে। তো আমার শ্বশুর মশাইয়ের ইচ্ছা ছিল কলকাতায় কাজ করুক, ওনার যেহেতু জন্ম ভিটে সবকিছুই ওইখানে। তা 1 বছরের কাজের জন্যই যাচ্ছি, যেহেতু আমাকে ভোরবেলা একদম আমরা বাই কারে বেরোচ্ছি, তো একটু গোছানো গাছানো বাকি আছে। তা এখানেই আজকে আমি বরঞ্চ ফিনিশ করি, ঠিক আছে? কেমন লাগলো একটু আমাকে জানিও সবাই। আমি দুটোই কালা জাদুর ঘটনা বললাম, আরো আমার কাছে ঘটনা রয়েছে। এরপরে শনিবার আমি হয়তো আমার বাবার বাড়ি থেকেই লাইভটা করব। ব্যারাকপুরের থেকেই লাইভটা করব। তো আজকে গুড নাইট, শুভরাত্রি, নমস্কার। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like and don't forget to hit the notification bell for more videos.